Assalamu alaikum everybody. So today we want to start the class. At first I want to give you the assignment. Then we'll go for review. The topic of the assignment will be analysis on. So everybody write down the topic. Analysis on the liquidity performance and the profitability of a manufacturing firm. Analysis on the liquidity position and profitability of a অবের পরে কোম্পানির নাম আর কি গ্যাপ রাখো যার যে কোম্পানি এখানে লিখতে হবে অ্যানালাইসিস অন লিকুইডিটি পজিশন অ্যান্ড প্রফিটেবিলিটি অফ তারপরে ডট ডট দিয়ে রাখো মানে কোম্পানির নাম কোম্পানি যার যেটা কোম্পানি সিলেক্ট করবে সেটা নাম লিখবে এখানে অ্যানালাইসিস অন লিকুইডিটি পজিশন অ্যান্ড প্রফিটেবিলিটি অফ ড্যাশ লিমিটেড কোম্পানি আরে ব্যালেন্স শিট থেকে ওগুলা নির্ণয় করে দেখাবো আর কি এখন তোমাদের ফার্স্ট কি করতে হবে at first you will select a manufacturing firm তোমরা already জানো who are producing goods অ্যানুয়াল রিপোর্ট থেকে so you can select manufacturing firm example is the pharmaceuticals, it may be chemicals, it may be knitting, garments, agricultural, any firm that is related to manufacturing industry. তো তোমরা সবাই যদি ওষুধ কোম্পানি বা ফার্মাসিউটিক্যালস কোম্পানি সিলেক্ট করো বেটার এছাড়া যে কোনো ম্যানুফ্যাকচারিং ফার্ম হলেই চলবে তোমরা অ্যানুয়াল রিপোর্টটা কালেক্ট করবে ডাউনলোড করে কালেক্ট করতে পারো সেখান থেকে তোমরা কি করবে বিগত 3-4 বছরের বিগত 4 বছর দুইটা অ্যানুয়াল রিপোর্টে 4 বছর পাওয়া যাবে এক একটা অ্যানুয়াল রিপোর্টে 2 বছর থাকে তো দুইটা অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করলে 4 বছর পাওয়া যাবে এই 4 বছরের কি করবে লিকুইডিটি পজিশন বের করবে কি বের করবে যে আমরা একটা ম্যাথ করেছিলাম ওখানে তোমরা জানো লিকুইডিটি পজিশন বের করার জন্য কি কি বের করতে হয় সেগুলি করবে কারেন্ট রেশিও কুইক রেশিও জি এটা 4 বছরের চারটা কলামে আলাদা আলাদা বের করবে দেন প্রফিটেবিলিটির জন্য করবে চারটা স্যার কি কি করবে নেট প্রফিট মার্জিন গ্রস প্রফিট মার্জিন রিটার্ন অন ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইকুইটি জি ROA এবং ROE আর গ্রস প্রফিট নেট প্রফিট এই চারটা বের করবে এটাও আবার 4 বছর করে তারপরে ইউ উইল মেক দ্য অ্যানালাইসিস হোয়াট অ্যাবাউট দেয়ার পারফরমেন্স এটা তুমি শো করবে এটা শো করার ক্ষেত্রে তুমি লিকুইডিটির জন্য তাদের পজিশনকে এক্সপ্লেইন করবে এটা আবার গ্রাফিক্যালি দেখাবে ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেন্ড দেখাবে গ্রাফে 4 বছরের ট্রেন্ড কেমন আপস ডাউন গ্রাফ করে দেখাবে প্রফিটেবিলিটির জন্য আবার একটা ট্রেন্ড করবে 4 বছরের এই তারপরে লিকুইডিটি পজিশন আমরা যা শিখেছিলাম কোম্পানির অবস্থা কি এটা নিয়ে তোমার কমেন্ট লিখবে অ্যানালাইসিস করবে এটা হলো মূল পার্ট এছাড়াও থিওরিটিক্যাল বিষয়ে তুমি আলাপ করবে লিকুইডিটি কাকে বলে প্রফিটেবিলিটি কাকে বলে কি কি রেশিও আছে সেগুলি সম্পর্কে ফর্মুলা দিবে ব্রিফ দিবে কোম্পানি সম্পর্কে এক পেজের একটু ব্রিফ দিবে আর ফর্মালিটি যা যা পেজ থাকে সেগুলি দিবে তো এইগুলি টোটাল 10-12 পেজের মধ্যে তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝছো সবাই কি কি করতে হবে আপনি কি অ্যাসাইনমেন্ট টপিক বললেন জি স্যার এত কিছু অ্যানালাইসিস
তারপর তো ট্রেন অ্যানালাইসিস গ্রাফ এগুলো করতে তো স্যার সময় লাগবে অনেক। অনেক টাইম লাগবে তো এর কিসে মধ্যে। কোনটায় সময় লাগবে? গ্রাফের গ্রাফ তুমি পেন্সিল দিয়ে ড্র করবে, হরাইজন্টাল, তারপর তো অ্যানালাইজ করতে হরাইজন্টাল, হতে স্যার ভার্টিক্যাল। সময় না লাগবে। স্যার, দুইটা রিপোর্ট নেওয়া, তারপর এগুলো থেকে দুইটা অ্যানালাইসিস রিপোর্ট করে তুমি আবার ডাউনলোড গ্রাফ করবে। করা। তুমি কি মার্কেটে কিনতে যাবে? এখন পর্যন্ত বই কিনতে পারো না, আর তুমি রিপোর্টের জন্য, এই অ্যানুয়াল রিপোর্টের জন্য তুমি মার্কেটে গিয়ে কিনে আনবে? এটা তো আমার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। তোমরা ডাউনলোড করে নেবে। তুমি যদি বলতে আমি কিনবো 2 দিন সময় লাগবে, তুমি তো বই কিনতে পারো না, তুমি অ্যানুয়াল রিপোর্ট কিনবে কিভাবে? কোথায় কিনতে পাওয়া যায় সেটাই তো আবার অনেকে বলবে যে কই পাবো। সেটা- গ্রাফ কি স্যার প্রতি বছরের জন্য একটা দেবো নাকি? না, একটা গ্রাফে 4 বছরের ট্রেন্ড দেখাবে। ট্রেন্ড অ্যানালাইসিস করনি কর্পোরেট ফাইন্যান্সে? করছি স্যার। ওইটা দেখাবে, 4 বছরের ট্রেন্ড দেখাবে। মনে করো 2017, 18, 19, 20 বা 20 তো পাবে না, 19 পর্যন্ত পাবে। না স্যার, প্রশ্ন হচ্ছে স্যার 16, current 17, 18, 19 এই 4 বছরের গ্রাফে দেখাবে স্যার কোন কারেন্ট রেশিওর বছরে জন্য কত ছিল। একটা গ্রাফ হবে, কুইক রেশিওর জন্য একটা গ্রাফ হবে, তারপর স্যার নেট প্রফিট আলাদাও দেখাতে পারো, আলাদাও দেখাতে পারো, বা একই গ্রাফের মধ্যে কারেন্ট রেশিওর গ্রাফ আর কুইক রেশিওর গ্রাফ, আবার আরেকটি গ্রাফের মধ্যে প্রফিটেবিলিটির চার্টটা দেখাতে পারো। আর যদি আলাদা দেখাতে চাও সেটাও তুমি পারো, তোমার যেমনি সুবিধা হয়। অ্যাট লিস্ট 2টা আর ম্যাক্সিমাম 6টা। জি স্যার। বুঝছো? অ্যাট লিস্ট 2টা গ্রাফ আর ম্যাক্সিমাম 6টা। জি স্যার গ্রাফ ছাড়া দেন, গ্রাফ তো অনেক কঠিন। গ্রাফ কঠিন হলো কিভাবে? গ্রাফ তো আরো সহজ। গ্রাফ দেখেই তো তুমি বলবে, অ্যানালাইসিস করবে, নিচে এর এক্সপ্লেনেশন লিখবে, গ্রাফে কি দেখা যাচ্ছে সেটা তুমি এক্সপ্লেইন করবে। স্যার আমরা এভাবে এক্সপ্লেনেশন লিখি। হুম, বলো। স্যার এমনি এক্সপ্লেনেশন লিখি যে 4টা বছর কম্পেয়ার করে। কেন, গ্রাফ করলে কি সমস্যা? স্যার গ্রাফ দিয়ে দিন। হুম, স্যার গ্রাফটা বাদ দিয়ে মানে কঠিন হয়ে যাবে আমাদের জন্য। গ্রাফটা তো অনেক সহজ, কঠিন মনে করতেছো কেন? স্যার ভুল হবে, পারবো না স্যার, অন্য কিছু দেন। ভুল হবে কেন, আমি দেখিয়ে দেই। আমাদের এক্সাম 2 দিন পরে জাস্ট। হ্যাঁ, তুমি এটা লাস্ট এক্সামের মধ্যে জমা দিবে। লাস্ট এক্সাম কবে আমাদের তোমাদের? তো এক্সাম থাকবে স্যার আমাদের থাকে স্যার আমাদের তো স্টেপই নেই। এক্সাম শেষ কবে বলো? 6 তারিখে। 6 তারিখে 6 তারিখের মধ্যে জমা দিলে হবে। স্যার সেই তো আমাদের তো স্যার এক্সাম আমাদের তো থাকবে। গ্যাপই নেই স্যার। কমপ্লিট করতে হবে, কারণ হচ্ছে স্যার এক্সামের সময় তো পড়া লাগবে, মানে তখন ধর অ্যাসাইনমেন্টের জন্য স্যার আরো 2 দিন টাইম দিলে ভালো হয়। স্যার আমাদের স্যার আমাদের 10 তারিখ জমা দিলে হবে। 8 তারিখ দেন স্যার। স্যার 8 তারিখে তাহলে জমা নেন। 6 তারিখ শেষ তো, 7 তারিখের মধ্যে জমা দিয়ে দিও। আর 6 তারিখ তো আমাদের পরীক্ষা শেষ, আর তোমার জমা যাতে 7 তারিখের মধ্যে মানে মেইলটা করতে পারো, ঠিক আছে? জি স্যার। তো এটা কোনো জটিল কিছু না, তুমি নিজেই মনে করতেছো জটিল। তো দেখো, এই যে কত গ্রাফ বের করলাম, দেখো, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হাজার হাজার গ্রাফ আসলে। তো এই যে ট্রেন্ডের গ্রাফ, এই যে দেখো একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, 11, 12, 13, 14, 15, দেখতে পাচ্ছ না? জি স্যার। হুম, জি স্যার। তো এটাই তো ট্রেন্ড, এইভাবে তৈরি করবে তুমি। মনে করো কারেন্ট রেশিও ছিল কত, এখানে মনে করো ছিল 2, তারপরে 2 থেকে একটু কমে গেল, আবার 3 হয়ে গেল, আবার 4 হলো, 5 হলো। এটা এই ভার্টিক্যাল এক্সিসে তুমি কারেন্ট রেশিও এখানে 2, 3, 4, 5 এইভাবে দিবে, আর এইদিকে তুমি ইয়ার দিবে, দিয়ে তুমি এইভাবে একটা ট্রেন্ড তৈরি করবে। এটা মনে করো কারেন্ট রেশিও, সামনে এখানে লিখবে সিআর বা কারেন্ট রেশিও।
আর একই গ্রাফের মধ্যে করলে তুমি আরেকটা এরকমের গ্রাফ করো, কুইক রেশিও, তারপরে নিচে তুমি এক্সপ্লেইন করবে এই গ্রাফে কি দেখা যাচ্ছে সেটা। আর লিকুইডিটি পজিশন এবং প্রফিটেবিলিটির সাথে রিলেশন, এগুলি আমরা ওই চ্যাপ্টারে যা যা শিখেছিলাম ওগুলোই প্র্যাকটিক্যালি এই কোম্পানির ক্ষেত্রে কি হবে, তোমার সাজেশন কি সেটা তুমি বলবে। তো এইভাবে একটা গ্রাফ তৈরি করবে, আমি যেমনি দেখাচ্ছি এইভাবে। এগুলি হলো সব ট্রেন্ড। দেখতে পেয়েছো? জি স্যার। তাহলে গ্রাফের ঝামেলা গেল, আমি দেখিয়ে দিলাম এইভাবে করলেই হবে। কয়টা গ্রাফ করবে সেক্ষেত্রে আমি বলেছি যে অ্যাটলিস্ট দুইটা বলতে এখানে লিকুইডিটির জন্য একটা, ওর মধ্যে সবগুলি, আবার প্রফিটেবিলিটির জন্য একটা, ওর মধ্যে সবগুলি, আর ম্যাক্সিমাম আলাদা আলাদা করলে সেক্ষেত্রে 6টা গ্রাফ হবে, আর মিনিমাম 2টা হবে। তোমার সুবিধা মতো তুমি করবে। ওকে, কে কোন কোম্পানি নিয়ে কাজ করবে সেটা যাতে সেম কোম্পানি না হয় সেটা খেয়াল করবে। যে যে কোম্পানি সিলেক্ট করবে সেটা গ্রুপে ওখানে বলবে আই হ্যাভ সিলেক্টেড এসিআই ফার্মাসিউটিক্যালস, আর একজন বলবে আই হ্যাভ সিলেক্টেড বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ওইখানে দেখলে এরপরে যারা সিলেক্ট করবে ওইখানে দেখে ওইটা আর নিবে না, পরেরটা নিবে। তো যে যেটা আগে সিলেক্ট করবে গ্রুপে ওইখানে দিয়ে দিবে, তো পরের জন আর ওইটা দেখে ওর বাইরের থেকে নিবে, ওগুলি আর নিবে না। তাহলে সেম কোম্পানি হবে না, এক একজনের কোম্পানি, টপিক সেম বাট ডেটা ইজ ডিফারেন্ট, ইনফরমেশন উইল বি ডিফারেন্ট, অ্যানালাইসিস উইল বি ডিফারেন্ট, রেজাল্ট উইল বি ডিফারেন্ট। যদিও টপিক সেম কিন্তু সবারটাই ডিফারেন্ট হবে, কারোরটা কেউ কপি করার সুযোগ থাকবে না, যার ক্যালকুলেশন তার করতে হবে। কোম্পানির ওয়েবসাইটে গিয়ে এগুলি ডাউনলোড করে নিবে, অ্যানুয়াল রিপোর্টগুলি দেয়া থাকে, 2 বছরেরটা ডাউনলোড করলেই তুমি 4 বছরের ডেটা পেয়ে যাবে। ওকে, জি স্যার। এবার অ্যাসাইনমেন্ট নিয়ে আর কিছু থাকলে, কোশ্চেন থাকলে বলো। কেউ যদি স্যার ফুল করতে না পারে, যতটুকু সে পারে ততটুকু করে আপনি হাফ মানে মার্কস তো পাবেই। শুরু করতে পারবে না কেন? বললাম যে স্যার শেষ যদি পুরোটা করতে না পারে। শেষ না করলে কনক্লুশন ড্র করবে কিভাবে? কোম্পানির মূল তো অ্যানালাইসিস, হোয়াট অ্যাবাউট দ্য লিকুইডিটি পজিশন অ্যান্ড প্রফিটেবিলিটি। এখন কেউ যদি লিকুইডিটি রেশিও করলো না আর প্রফিটেবিলিটি রেশিও করলো না, তাহলে কমেন্ট করবে কিভাবে? মূল কোশ্চেনটা তো পজিশন এক্সপ্লেইন করো, পজিশন এক্সপ্লেইন করতেই তো তোমার বের করতে হবে, আর বের না করলে তো তুমি কোশ্চেনের আনসার দিবে কিভাবে যে কোম্পানির অবস্থা ভালো না খারাপ, তোমার সাজেশন কি? এই কোশ্চেনের আনসার তুমি কিভাবে দিবে না জেনে? ঠিক আছে, তোমরা সবাই ইন্টার্নশিপের জন্য ফর্ম ফিল আপ করেছো না? না স্যার। না স্যার। ইন্টার্নশিপের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়। জি স্যার করছি। হ্যাঁ, যারা করোনি তারাও করে দিও, ক্যাম্পাসে গেলে ফর্মটা নিয়ে করে দিও। এটা বোধহয় অ্যাকাউন্টসে 500 টাকা দিয়ে ফর্ম নিতে হয়, তারপরে ফর্মটা ফিল আপ করবে, করে অফিসে জমা দিয়ে দিবে। এটা পরে করলেও চলবে, জাস্ট তোমাদেরকে জানালাম যারা জানো না। স্যার আমাদের রিপোর্ট জমা দেওয়ার কি ডেডলাইন দিবে, মানে কবে? রিপোর্ট জমা তো তোমার সেমিস্টার, মানে নেক্সট সেমিস্টার উইল বি স্টার্টেড ফ্রম অক্টোবর 14th। অক্টোবরের 14 তারিখ সেমিস্টার শুরু, তার মানে তোমার ইন্টার্নশিপ সেমিস্টার শুরু অক্টোবরের 14, দেন ওই সেমিস্টার শেষ হবে ডিসেম্বরে। তো তোমার ইন্টার্নশিপ শেষ হবে ডিসেম্বরে। এখন প্রশ্ন হলো কেউ যদি শুরু করতে বা শেষ করতে দেরি হয় ইন্টার্নশিপ, ওটা কোনো সমস্যা না, যখন শেষ করবে তারপরে ইমিডিয়েটলি রিপোর্ট সাবমিট করতে যদি তোমার জানুয়ারি ফেব্রুয়ারিও হয় কোনো সমস্যা নেই।
কেউ যদি আরো দেরি করে তাতেও সমস্যা নেই। কারণ ইন্টার্নশিপ রিপোর্ট তো আর ব্যাচের সবাই একই সাথে সাবমিট করে না, এটা অনেকে দেরিতেও করে, অনেকে আর্লিও করে। কারণ তোমার তো 3 মাস ইন্টার্নশিপ। কেউ যদি মনে করো আমি ইন্টার্নশিপ এখন এর মধ্যে এই পরিস্থিতিতে দেরি লাগতেছে, অথবা কেউ মনে করো আমি প্রজেক্ট পেপার করব, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে পারমিশন নিতে হয় প্রজেক্ট পেপারের জন্য। প্রজেক্ট পেপারে তো আর অফিসে যেতে হয় না, বাসায় বসে করতে হয় অ্যানালাইসিস টিচারের সাথে কথা বলে। তো সেটা কে কোনটা করবে সেই ডিসিশনের বিষয়। যারা ইন্টার্নশিপ করবে তারা ইন্টার্নশিপ তো ম্যানেজ করতে হবে, অফিসে সিভি দিতে হবে, দেন অফিস উইল অ্যাপ্রুভ, তুমি জয়েন করবে। সেটা করতে যদি তোমার 2 মাস সময় লাগে, 2 মাস পরে শুরু করবে। মনে করো কেউ নভেম্বরে শুরু করলো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে গিয়ে তার ইন্টার্নশিপ শেষ হবে। জানুয়ারিতে শেষ হলে ফেব্রুয়ারির মধ্যে সে রিপোর্ট সাবমিট করবে, এরকম বিষয়টা। ওকে? জি স্যার। আর ইন্টার্নশিপ ফর্মের মধ্যেই নিয়ম কানুন বলা থাকে কিভাবে তৈরি করতে হবে। লাইব্রেরিতেও পুরনো রিপোর্ট আছে, সেগুলি দেখে তোমরা আইডিয়া পাবে। আর তোমাদেরকে তো সুপারভাইজার সিলেক্ট করে দিবে অফিস থেকে, সেটা অফিস থেকে জেনে নিবে কার সুপারভাইজার কে, সেই টিচারের সাথে কথা বলবে। মনে করো তোমাদের মধ্যে থেকে 2-1 জন আমার কাছেও আসবে, তো তারা আমার সাথে যোগাযোগ করবে। এখন যে টিচারের কাছে যে পড়বে সে ওই কনসার্ন টিচারের সাথে যোগাযোগ করবে, তখন স্যার তোমাদেরকে আবার গাইডলাইন দিবে হাউ টু প্রিপেয়ার দ্য রিপোর্ট, কিভাবে কি করতে হবে সেটি বলে দিবে, তাকে দেখাবে, কারেকশন করে দিবে। এটা হলো তোমার ইন্টার্নশিপ শুরু করার পরে। আগে ইউ নিড টু স্টার্ট ইউর ইন্টার্নশিপ, দেন গো ফর প্রিপেয়ারিং দ্য রিপোর্ট উইথ দ্য অ্যাডভাইস অফ ইউর কনসার্ন টিচার। আর ইন্টার্নশিপ স্টার্টিং এর জন্য ইউ নিড টু সাবমিট ইউর form and need to take a reference letter from the department to be attached with your CV and to submit it to the concerned office or company যেখানে তুমি ইন্টার্নশিপ করতে চাচ্ছ। কেউ যদি ট্রাই করো 2-3 জায়গাতে, মোর দ্যান 1 অফিস, সেক্ষেত্রে 2-3টা লেটার নিবে অফিস থেকে, রেফারেন্স লেটার নিয়ে সিভির সাথে এগুলি অ্যাটাচ করে ওইসব অফিসে জমা দেবে। অফিস যখন তোমাকে সিলেক্ট করবে বা তোমাকে কল করবে, দেন ইউ উইল স্টার্ট ইউর ইন্টার্নশিপ। তারা একটি লেটার দিবে, সেটি আবার অফিসে জমা দিবে। এটি হলো অ্যাপ্রুভাল, মানে তোমার ইন্টার্নশিপ তারা অ্যাকসেপ্ট করেছে, তোমাকে সেটি লেটারের মাধ্যমে জানাবে। বুঝছো? জি স্যার। জি স্যার। স্যার কেউ যদি কর্পোরেশন বা ব্যাংক না পায় তাহলে কি ভার্সিটি ঠিক করে দিবে? নিজে ম্যানেজ করতে না পারলে দেন ভার্সিটি উইল প্রোভাইড, but condition is that you need to go anywhere where you will be sent. তোমাকে যখন অপশন বা চুজ করার সুযোগ থাকবে না, তোমাকে যদি বলে তোমার অফিস গাজীপুরে, সেখানে যাও, তোমার সেখানেই যেতে হবে। তোমাকে যদি বলে তোমার অফিস নারায়ণগঞ্জ, ওখানে যাও, সেখানেই যেতে হবে। তখন না বলার যাবে না, অফিস যদি দেয়। আর তুমি যদি ম্যানেজ করো, ইটস আপ টু ইউ ওয়্যার ইউল গো, এটা তোমার ইচ্ছা, তুমি কোথায় করবে। স্যার আমাদের তো টপিক দিয়ে দিবে তাই না, মানে কোন টপিকের টপিক উপর দিয়ে দিবে, ইন্টার্নশিপ হ্যাঁ, করব। কনসার্ন টিচার টপিক দিয়ে দিবেন। সেটি হলো আফটার স্টার্টিং দ্য ইন্টার্নশিপ, দেন রিপোর্টের প্রশ্ন আসবে এবং স্যারের সাথে কথা বলে তোমরা টপিক নেবে এবং কাজ শুরু করবে। কিন্তু ইন্টার্নশিপ শুরুর আগে তো আর টপিকের বিষয় আসবে না, বুঝছো? তো এই মুহূর্তে তোমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো ফর্মটা ফিল আপ করা। ফর্ম নিয়ে তারপরে ইউ নিড টু ডিসাইড তুমি ইন্টার্নশিপ করবে নাকি প্রজেক্ট করবে। যারা ইন্টার্নশিপ করবে তারা অফিস থেকে রেফারেন্স লেটার নিবে, সিভি তৈরি করে সেই সব অফিসে জমা দিবে।
তারপরে যখন অ্যাপ্রুভড হবে তখন তুমি কনসার্ন টিচারের সাথে দেখা করবে, কথা বলবে যে স্যার আমি এখানে ইন্টার্নশিপ শুরু করেছি, আমি আপনার আন্ডারে আছি এবং আমার টপিক কি হবে, আমি কি করব, এগুলি গাইডলাইনের জন্য ওই স্যারের সাথে তখন কথা বলবে। বিফোর দ্যাট ইউ জাস্ট complete your routine work and formalities and start your internship. আর স্যার প্রজেক্টের ক্ষেত্রে? প্রজেক্টের ক্ষেত্রে তো তোমার যদি কেউ মনে করে ইন্টার্নশিপ করব না, সেক্ষেত্রে কেন করবে না সেটা কারণ দর্শাতে হবে। তো সেটা অ্যাপ্লিকেশন করতে হবে চেয়ারম্যান বরাবর যে আমি প্রজেক্ট করতে চাই, কি কারণে করতে চাই সেই কারণ যদি অ্যাপ্রুভ করে দেন প্রজেক্ট করতে পারবে। প্রজেক্টটা অ্যাকচুয়ালি কি? এটাই জানি প্রজেক্ট না। ইজ দ্য অল্টারনেটিভ টু ইন্টার্নশিপ। ইন্টার্নশিপে অফিসে যেতে হয়, কাজ শিখতে হয়, সেই কাজে কি কি শিখেছো সেই তার উপরে বেস করে রিপোর্ট তৈরি করতে হয়। আর প্রজেক্টে ইউ ডোন্ট নিড টু গো টু অফিস, বাট কোনো কোম্পানি বা কোনো অফিসের উপরে অ্যানালিটিক্যাল কোনো বিষয়ের উপরে থাকে, সেটি তোমার ডেটা কালেক্ট করতে হয়, সেটা অফিসে গিয়ে করো বা যেভাবে করো, তোমাকে আর অফিস করতে হচ্ছে না, বাট যে টপিকের উপরে অ্যানালাইসিস সেগুলি তোমাকে করতে হয়। ফরম্যাট সবকিছু একই রকম, রিপোর্টের ফরম্যাট একই রকম, ওইটার নাম ইন্টার্নশিপ রিপোর্ট আর এটার নাম প্রজেক্ট রিপোর্ট। বুঝছো? স্যার যে কোম্পানি থেকে মানে ইন্টার্নশিপ করতে চাই ওই কোম্পানি থেকে কি অ্যাপ্রুভাল লেটার নিতে হবে? ওইটাই কি চেয়ারম্যান স্যারকে মানে শো করতে হবে নাকি ভার্সিটি তুমি থেকে দিবে? যখন তোমাকে ওখানে তারা সুযোগ দেবে, সেটা একটি লেটারের মাধ্যমে জানাবে তোমাকে যে আপনাকে আমরা ইন্টার্নশিপ প্লেসমেন্ট দিলাম, সেই লেটারটাই হলো অফিসে দেখাবে যে আমি শুরু করেছি। তুমি শুরু করেছি মুখে বললে তো হবে না, এটা একটা ডকুমেন্ট থাকতে হবে। তো ওই লেটারটাই ডকুমেন্ট যে অফিস থেকে তোমাকে দিল যে আপনাকে আমরা ইন্টার্নশিপ প্লেসমেন্ট দিয়েছি, সেটা তো লেখা থাকে তোমার, ওইটাই লেটারটা অফিসে শো করবে যে আমি ইন্টার্নশিপ শুরু করেছি। You got the point? জি স্যার। আর কোনো বিষয়? তো আমরা তাহলে অ্যাসাইনমেন্ট ইন্টার্নশিপ নিয়ে অনেক আলাপ করলাম, এবারে পরীক্ষায় প্রিপারেশনে আসি। What about our syllabus and preparation for Viva or final exam? After midterm আমরা কি কি পড়েছি একটু দেখো, একজন বলো। মিডটার্মে পরে কি কি পড়েছি একজন বলো চ্যাপ্টারগুলি। Current liabilities management. Current liabilities management, chapter 15. আচ্ছা, তারপর স্যার কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট, তারপরে receivable management and factoring. রিসিভেবল ম্যানেজমেন্ট এন্ড ফ্যাক্টরিং, তারপরে Working capital performance. ওয়ার্কিং ক্যাপিটাল পারফরম্যান্স। তাহলে সিলেবাস হলো এই তিনটা, তাহলে তো কম হয়ে গেল, আরেকটা টপিক আজকে পড়বো তাহলে। না স্যার তিনটেই থাক। জি স্যার। সিনিয়রদের জন্য তিনটা তো অনেক কম, তোমরা তো সিনিয়র না এখন, মোস্ট সিনিয়র স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি। স্যার টাইম তো নেই স্যার। আর টাইম তো নেই। টাইমও দিতে হয় স্যার। স্যার চারটা না স্যার, পাঁচটা পড়ালে সমস্যা হতো না যদি স্যার টাইম থাকতো। স্যার আমাদের 4 মাসের সেমিস্টারটা এখন জাস্ট 2 মাসে হচ্ছে। আজকে চেক করতেছে স্যার। আর ভাই হ্যাঁ সেটা তো শুরুর দিকে টাইম যদি আপনারা কমাইতে পারেন, পড়াও তো একটু, সিলেবাসও তো একটু কমাইতে পারেন। পড়া কমানোর উপরে খুব বেশি আমরা হাত দিতে চাই না, কারণ এটা তো লার্নিং এর বিষয়। সেমিস্টার কমানো যায়, এখন পড়াও যদি কমিয়ে দেয় তাহলে তো আর শেখাই হলো না, জানাই হলো না। ওটা যত কম কমানো যায় আর কি, তাও কমিয়ে দিয়েছি আমরা। একেবারে কমালে তো আর কিছুই থাকে না। তো এখানে যা যা পড়া হয়েছে টোটালটাই সিলেবাস,
আজকে একটা টপিক পড়তে চাচ্ছিলাম আমরা, ক্লাস তো আগামীকালও আছে আমাদের, তাই না? আগামীকাল আছে না আমাদের? জি স্যার। কি এখন কেউ কথা বলে না? জি স্যার আছে, কালকেও ক্লাস আছে। জি, তাহলে তো সময় আছে, শেখার অনেক সুযোগ আছে, পড়াশোনারও টাইম আছে। স্যার স্যার কি কি টাইমটাই আসবে তো বলে নাই। দেন স্যার, আর পরে না। যা যা পড়া হয়েছে সব আসবে। শর্টকাট পড়াশোনার আবার শর্টকাট কি? 5টা 6টা চ্যাপ্টার যা পড়লে, পড়ছি স্যার সব ভুলে গেছি স্যার, আবার নতুন পড়া দিলে স্যার 4টা 5টা চ্যাপ্টার কোন পড়লে কাজ না হয় কমানোর বিষয় ছিল, এখন শর্টকাট পড়াশোনার আবার শর্টকাট কি? এর কোনো শর্টকাট নাই, স্যার যা 15 পড়া মার্কের হয়েছে ভাইবার সব। জন্য 50 মার্কের হ্যাঁ, পড়া স্যার। স্যার 15 মার্কের ভাইবার জন্য স্যার 50 মার্কের পড়া করতেছি স্যার, কিছু মনে থাকবে না স্যার। 20 মার্কসের ভাইবা, 15 মার্কস স্যার কি? ভাইবা তো স্যার মুখে বলতে হবে স্যার, জি, স্যার চিন্তা করার তো সময় পায় না স্যার ভাইবার টাইমে। না স্যার, সেটা তো আপনারা আর তো আমরা আমাদের বলি না যে তোমাকে হয় স্যার। মানে ও স্যার তখন স্যার এক্সাইটমেন্ট 5 একটু বেশি সেকেন্ডের কাজ করে। মধ্যে যা আনসার করতে হবে, নাহলে তোমার আনসার নেওয়া হবে না, এরকমের তো নাই। তারপর স্যার তো ও স্যার এক্সাইটমেন্ট তারপরে একটু স্যার বেশি কাজ করে, এটা তো আর আর রিটেনের আগে তো সাথে আমাদের মিলে না। দেওয়া অভ্যাস নাই স্যার। স্যার ওই টাইমে তো এমনিতেই ভুলে যায়। এটার জন্য তো স্যার আমাদের অনেক ভালো করে পড়া লাগে, তাই না? মুখস্থ করা লাগে বেশি। স্যার আপনারা তো এখন আর শুধু স্যার আমাদের তো বুঝাই টাইম দিয়ে অনেক যাবেন, কম বাট স্যার। ওটা তো পড়তে হবে স্যার আমাদের জন্য তো টোটালি নিউ। আর স্যার ভাইবা আমরা পড়ি না? স্যার আপনারা তো স্যার শুধু আপনারা তো স্যার প্রতিদিনই চর্চা করেন স্যার। স্যার তোমাদের আপনি চেয়ে বড় আমরা হয়ে আরো, গেছেন, আমরা এখনো তোমাদের ছোট চেয়ে আমরা আছি। আরো বেশি পড়ি, কি বলো তুমি? গতকাল স্যার আমরাও পড়বো স্যার, কিন্তু ভাইবা গত শনিবারও এমবিএ এর একটা ক্লাস ছিল সন্ধ্যা 8টায়। 8টার সময় ক্লাস শুরু করেছি, আর আমি পড়তে বসছি হলো মাগরিবের নামাজ পড়ে। মাগরিবের নামাজ পড়েই আমি পড়তে বসছি, আর ক্লাস শুরু করেছি 8টার সময়। তো কয়টা স্টুডেন্ট আমি যতক্ষণ পড়েছি ততক্ষণ পড়েছে? স্যার আপনার জন্য ইজি, একবার পড়লেই মনে থাকে। আপনারা তো পারেন আগে থেকেই। আমাদের পড়তে পড়তে স্যার ভুলে যেতে হয়, আবার পড়তে হয়, আবার ভুলতে হয়। জি স্যার। স্যার এত তাতে এত পড়া সেটা স্যার তো পুরো সেটা তো লাগে। তোমাদের জন্য আরো সহজ হলো যে ভাইভাতে আমরা ডেফিনিশন শর্ট নোট টাইপের গুলি বেশি জিজ্ঞেস করি। ওইটাই তো স্যার বেসিক, মানে বেসিক ভালো থাকা লাগে। তো স্যার বেশি না পড়লে তো স্যার বেসিক ভালো থাকা লাগে না, কিন্তু আমাদের স্যার বেসিক তো ভালো বলেই আমরা মনে করি, তোমরা মনে করো না? স্যার এত অল্প সময় যদি স্যার মুখস্থ করি পরে স্যার এমনিও ভুলে যান। আমরা তো মনে করি তোমরা অনেক ভালো পড়াশোনায়। আমরা ভালো স্যার, কিন্তু স্যার না স্যার আমরা তো এতটা ভালো না আপনার। কি বলো? টাইমটা নেই স্যার। তোমাদের সম্পর্কে আমাদের এত ভালো ধারণা, আর তোমরা খারাপ করে দিচ্ছে ধারণা। স্যার আমরা ভালোই স্যার। স্যার আমাদের জাস্ট যেমন স্যার কালকে দিল একজন অ্যাসাইনমেন্ট, আজকে দিল দুজন, আমাদেরকে জাস্ট লাস্ট দিন অ্যাসাইনমেন্ট দিতেছে, কিন্তু এক্সামের সময় জমা দিতে হবে। স্যার যদি এক উইক আগেও দিতে অ্যাসাইনমেন্ট, তাও তো এই প্রবলেমটা হইতো না। আমি তো আগে দিব তোমার মানে চ্যাপ্টার শেষ না করে আগে দিব কিভাবে? তোমাকে যদি আমি ওই তাহলে এই অ্যানালাইসিস চ্যাপ্টারটা এগুলি আগে পড়াইতেন। অ্যানালাইসিস না এই চ্যাপ্টার না শেখানোর আগে দিলে তুমি কেমনে করবে? জি স্যার। এই আর কি। তো যাই হোক, আমরা সহজ করারই চেষ্টা করব তোমাদের যাতে সহজ হয়। আমরা ইনভেন্টরিতে আসি, একটু ইনভেন্টরি নিয়ে থিওরিটিক্যাল কিছু আলাপ করব। এগুলি তোমাদের অনেক কিছু আগে পড়া আছে, অনেক কিছু জানো তোমরা, এবং কিছু রিভিউ হবে। দেখো, so already we know the definition of inventory, and inventory means the stock of goods. In general term, inventory means stock of goods or stock of manufactured products and the materials that make up the product. এভাবে আমরা ডিফাইন করতে পারি ইনভেন্টরিকে। তুমি এক কথায় যাতে এতটুকু বলতে পারো যে হোয়াট ইজ ইনভেন্টরি? ইনভেন্টরি ইজ দ্য স্টক অফ ম্যানুফ্যাকচার্ড প্রোডাক্টস।
ডিটেলস বললে অ্যান্ড দ্য ম্যাটেরিয়ালস দ্যাট মেক আপ দ্য প্রোডাক্ট। সো এটা আগেও তোমরা জানো। এই ইনভেন্টরির মধ্যে ইনক্লুড কি কি, এর মধ্যে ইনক্লুডস আর কম্পোনেন্টস। এক হলো র ম্যাটেরিয়ালস, দেন ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস, স্টোরস এন্ড স্পেয়ারস। এই সবগুলি হলো এই ইনভেন্টরির কম্পোনেন্টস। তার মানে এই সবগুলিকে একসাথে আমরা এক কথা ইনভেন্টরি বলে থাকি। র ম্যাটেরিয়ালস কেও বলি, ফিনিশড গুডস কেও বলি। তার মানে আমরা যখন র ম্যাটেরিয়ালস কিনে স্টক করে রাখি এটাও ইনভেন্টরি। আবার যখন প্রোডাকশন করে এটা ফিনিশড গুড হিসেবে এটা প্যাকেজিং করার পরে স্টক হিসেবে থাকে সেটাও ইনভেন্টরি। স্টোরস এন্ড স্পেয়ারস, স্পেয়ার বলতে তো তোমরা বুঝছো অনেক পার্টস বা অনেক কিছু থাকে, সেগুলি ইনভেন্টরিরই পার্ট। ইনভেন্টরির দরকার কি এগুলি আমরা আগে থেকেই জানি। নেসেসিটি অর নিড ফর ইনভেন্টরি, ট্রানজ্যাকশন মোটিভ, প্রিকশনারি মোটিভ, স্পেকুলেটিভ মোটিভ, এগুলি আমরা আগেও পড়েছিলাম। ক্যাশ ম্যানেজমেন্টে আমরা পড়েছিলাম। তো ক্যাশ ইজ এ কারেন্ট অ্যাসেট অ্যান্ড ইনভেন্টরি অ্যাজ ওয়েল, বোথ আর কারেন্ট অ্যাসেট, সে কারণে মোটিভ আমাদের মোটামুটি সেম। তো ইনভেন্টরি ম্যানেজমেন্টের আমাদের মূল টার্গেটটা কি, আমরা চাই সো দ্যাট দেয়ার শুড নট বি এনি এক্সেস ইনভেন্টরি and there should not be any shortage or insufficient inventory. So secondly, we want to minimize the cost and maximize our profit. মানে আমাদের অবজেক্টিভ মূলত দুইটা অ্যাসপেক্টে, একটি হলো আমরা এমন ইনভেন্টরি হোল্ড করব না যেটা এফিশিয়েন্ট হবে না, তার মানে কি এক্সেস থাকবে না। আবার অন্যদিকে দেয়ার শুড নট বি শর্টেজ অফ ইনভেন্টরি, আমরা কম পরিমাণ হোল্ড করব না যে হঠাৎ করে আমাদের প্রোডাকশন আনইন্টারাপ্টেড হচ্ছে। তো এখানে প্রোডাকশন করতে গিয়ে ইনভেন্টরি নাই, এরকমের যাতে ঘটনা না ঘটে। তো এটা হলো আমাদের কি বলে দূরদর্শিতা, ফোরসাইটনেস। ল্যাক অফ ফোরসাইটনেস, প্রোডাকশন করতে গিয়ে যদি তোমার ইনভেন্টরি না থাকে এটা হলো ল্যাক অফ ফোরসাইটনেস, বিকজ ইউ ক্যানট মেক প্ল্যান and you don't know when the inventory will be finished. So before that you need to have a plan when you will be finished and when you will make order so that the inventory is available to you. যদি এরকম হয় তুমি রান্না করতে গিয়ে হঠাৎ করে দেখো লবণ নাই, এখন তোমার দোকান থেকে লবণ আনতে হবে, এটাকে কি বলবো, ভালো রাঁধুনি বলবো আমরা? অবশ্যই না। রান্না করতে গিয়ে তরকারি নাই, রান্না করতে গিয়ে চাল নাই, তো এটা আসলে খুবই ইনসাফিসিয়েন্সি ইন্ডিকেট করে যে ইউ আর নট সাফিসিয়েন্ট এনাফ টু বি এ কুক। তো কুক হওয়ার জন্য যেমনি ইউ নিড টু হ্যাভ এফিসিয়েন্সি, তেমনি ভাবে ইফ ইউ ওয়ান্ট টু ম্যানেজ দ্য ইনভেন্টরি, সো ইউ নিড টু হ্যাভ a comprehensive plan when it will be finished, when you will make place of the next order, and when the order will be delivered. আবার যদি এরকম হয় তুমি শেষ হয়েছে এখন অর্ডার করেছো, এখন তো নাই, তাহলে এই অর্ডার আবার তোমাকে সাপ্লাই দিবে, সেটা তো সময় লাগবে, এখন কি করবে, বসে থাকবে? তার মানে তোমার আগে থেকেই অর্ডার দেওয়ার দরকার ছিল। তো এই হিসেব নিকাশ এগুলি আমাদের করা দরকার। এটা হলো একটা দিক। আর সেকেন্ডলি আমরা কি বললাম, টু মেইনটেইন মিনিমাম ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি টু ম্যাক্সিমাইজ প্রফিটেবিলিটি। তার মানে কম পরিমাণ ইনভেন্টরি দিয়ে আমরা প্রফিটেবিলিটি কিভাবে ম্যাক্সিমাইজ করতে পারি, তাহলে এটি হলো আরেকটি দিক। আমরা ইনভেস্টমেন্ট এখানে বেশি যদি ইনভেন্টরি হোল্ড করি তার মানে কি আমাদের লং টার্ম ইনভেস্টমেন্টের পরিমাণ কমে যাবে, সেটা তো আমরা চাই না, বিকজ উই ওয়ান্ট টু এনশিওর প্রফিটেবিলিটি। তো প্রফিটেবিলিটি এনশিওর করার জন্য আমাদের এখানে মিনিমাম কি পরিমাণ ইনভেন্টরি ইনভেস্টমেন্ট দরকার, কি পরিমাণ কম করে আমরা প্রফিটেবিলিটি ম্যাক্সিমাইজ করতে পারি, সেটাই চাই।
ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্ট শুড, তার মানে ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্টের কি কি থাকা জরুরি। তুমি যদি ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রপারলি করতে চাও কি কি তোমার করা উচিত, কি কি করবে? নাম্বার 1, ensure a continuous supply of raw materials to facilitate uninterrupted production. ইন্টারাপ্ট যাতে না হয় প্রোডাকশন, এই জন্য তোমার রেগুলার সাপ্লাই থাকতে হবে। যেটি বললাম যে বাজার রেগুলার করতে হবে, তুমি তখন রান্না করতে গেলে দেখবে যে সবই অ্যাভেলেবেল আছে। বাজার করো নাই আজকে, তার মানে কালকে গিয়ে দেখা যাবে রান্না করার সময় তরকারি নাই। এই জন্য এনশিওর আ কন্টিনিউয়াস সাপ্লাই, এটা এনশিওর করে কেন? টু ফ্যাসিলিটেট uninterrupted production so that the production is not halted. So that is your target. Secondly, maintain sufficient stocks of raw materials in period of short supply and anticipate price change. আমরা কি করব? মেইনটেইন সাফিসিয়েন্ট স্টক, যে পরিমাণ দরকার সাফিসিয়েন্ট সেটা আমরা মেইনটেইন করব। কেন? হঠাৎ করে প্রাইস চেঞ্জ, এই যে দেখো হঠাৎ করে আমরা কি দেখলাম, পেঁয়াজের দাম বেড়ে গেছে, দেখলাম না আমরা 2 সপ্তাহ আগে। তো এখন যদি এরকমের হতো তো তুমি মানে পেঁয়াজের বিজনেস করো, তোমার যদি সেটা হয় তাহলে তো তোমার আগে থেকেই মাথায় থাকা উচিত ছিল যে এই টাইমে একটি সাপ্লাই শর্টেজ হয়, সো ইউ নিড টু হ্যাভ সাফিসিয়েন্ট সাপ্লাই, এবং প্রাইস বেড়ে যেতে পারে, তুমি আরো 1 মাস আগে তুমি কিনে সাপ্লাই এনাফ রাখার জন্য সেটা মেনটেন করবে। মানে মজুতদারি না, মজুতদারি করে তো দাম বাড়িয়ে দিয়েছে, আসলে তো শর্টেজ হয়নি। আমরা জানি উই হ্যাভ এনাফ স্টক অফ অনিয়ন, বাট বিকজ অফ হোয়ার্ডিং, এই যে হোয়ার্ডিং এর কারণে মানে মজুতদারির কারণে সমস্যাটি তৈরি হয়েছে। এ কারণে হয়তো রিটেইলাররাও পাচ্ছে না। তো তোমার যদি এরকম, তুমি যদি রিটেইলার হও, তুমি আগে থেকেই এটি অ্যান্টিসিপেট করে যে দাম বেড়ে যাবে, তাহলে আগে আমি কিছু কিনে রাখি যাতে করে আমি রিটেইলে সময় মতো সাপ্লাই দিতে পারি। তো এটি হলো মেইনটেইন সাফিসিয়েন্ট স্টক। And thirdly, maintain sufficient finished goods inventory for smooth sales operation and efficient customer service. কাস্টমাররা তোমার কাছে এসে যদি প্রোডাক্ট না পায় তাহলে এই কাস্টমার আরেক জায়গায় চলে যাবে, তোমার কাছে হয়তো নাও আসতে পারে ফিরে। এই কারণে ইউ নিড টু টেক কেয়ার অফ ইউর কাস্টমার। কাস্টমারকে সবসময় টেক কেয়ার করা, তাদেরকে প্রায়োরিটি দেয়া, তাদেরকে সবসময় খাতির করা। কেন? যাতে তারা তোমার সাথে অ্যাটাচ ফিল করে, যা দরকার সেটা তুমি যাতে দিতে পারো। তাদের যেটা দরকার তুমি যদি না দাও তাহলে সে হয়তো অন্য জায়গায় চলে যাবে। এই কারণে what are the product need to be available for the customers, so that should be available. তুমি যদি বলো আজকে নাই 2 দিন পরে আসেন, তাহলে এই কাস্টমার তো আজকে অন্য জায়গায় খুঁজতে যাবে, ওখান থেকে কিনবে, তোমার কাছে আর হয়তো আসবে না। এই কারণে তুমি তোমার যাতে বলতে না হয় যে the stock is finished, so before finishing your stock you need to make it available so that the customer service is efficient. Okay, then minimize the carrying cost and time. তোমার আগে থেকে অ্যাভেলেবল রাখলে ক্যারিং কস্ট এন্ড টাইম এগুলি তোমার সেভ হবে, কারণ একসাথে বেশি কিনলে কস্ট কম পড়ে। আবার তুমি যদি ইমিডিয়েটলি আর্জেন্ট দরকার হয়, যে কোনো আর্জেন্ট কাজেই তো খরচ বেশি পড়ে যায়। এই কারণে ক্যারিং কস্ট, টাইম এগুলিকে মিনিমাইজ করার জন্য আগে থেকেই তোমার ইনভেন্টরি ম্যানেজমেন্ট এটা জরুরি। And control investment in inventory and keep it at an optimum level. যে আমরা কন্ট্রোল করব ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি যাতে খুব বেশি না হয় খুব কম না হয় সেটাও আমরা কন্ট্রোল করব। ইওকিউ, ইওকিউ মানে কি? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি।
ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে কি? যেই কোয়ান্টিটিতে অর্ডার করলে আমাদের কি হবে, কস্ট মিনিমাইজ হবে, সেটাই হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এখন কস্ট বলতে কি কস্ট? অর্ডার কস্ট এন্ড ক্যারিং কস্ট। অর্ডার কস্ট বলতে রিকুইজিশনিং, অর্ডার প্লেসিং, ট্রান্সপোর্টেশন, রিসিভিং, ইন্সপেকশন, স্টোরিং, অ্যাডমিনিস্ট্রেশন। And carrying cost, warehouse, handling, clerical staff, insurance, depreciation, obsolescence. এই যে দুইটা কস্ট একসাথে আমরা বললাম কস্ট অফ ইনভেন্টরি। এই কস্টগুলিকে আমরা কি করতে পারি, মিনিমাইজ করা যায় কিভাবে? তার মানে ট্রেড অফ, ট্রেড অফ করতে হবে কিসের মধ্যে? অর্ডারিং এন্ড ক্যারিং কস্ট, দুটার মধ্যে ট্রেড অফ করতে হবে। ট্রেড অফ করলে কি হবে আমাদের? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অর্ডার করার মাধ্যমেই আমরা ট্রেড অফ করতে পারবো। কারণ বেশি অর্ডার করলে হয়তো ট্রেড অফ হবে না, কম অর্ডার করলে ট্রেড অফ হবে না। কেন? বেশি অর্ডার করলে খরচ বেশি, কম অর্ডার করলে ক্যারিং কস্ট সেম। কারণ একটা ইউনিট কিনো ডেলিভারি চার্জ সেম, 100 ইউনিট কিনো ডেলিভারি চার্জ সেম। তাহলে কি? তাহলে তোমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি জানতে হবে যে কি পরিমাণ অর্ডার করব যাতে করে আমার অর্ডারিং এন্ড ক্যারিং কস্ট ট্রেড অফ হয়। সো এই অ্যামাউন্ট কত, সেটাই হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তার মানে বেশি না এবং কম না। এটা বের করা যাবে কিভাবে? এই অ্যামাউন্ট বের করা যাবে ইওকিউ ফর্মুলা আছে 2AO ডিভাইডেড বাই সি রুট ওভার। রিঅর্ডার বললাম আমরা আগে, যে ইনভেন্টরি শেষ হয়ে গেলে আবার তো অর্ডার করতে হয়। রিঅর্ডারটা কখন করব? সব যদি শেষ হয়ে যায়, তোমার বাসার চাল শেষ, আজকে যদি বলো যে চাল কিনতে হবে, তো তুমি যদি অনলাইনে অর্ডার করো হয়তো এই মুহূর্তে দিবে না, কিন্তু একবেলা তুমি চাল কোথায় পাবে? তাহলে তোমার কি পরিমাণ হাতে থাকতে তোমার অর্ডারটা করতে হবে সেটা জানা জরুরি। এই কারণে আমরা বললাম রিঅর্ডার পয়েন্ট আন্ডার সার্টেনটি। রিঅর্ডার পয়েন্ট ইজ দ্য লিড টাইম ইনটু অ্যাভারেজ ইউজেস। তো কি পরিমাণ হাতে থাকতে আমরা অর্ডার করব, দেখো কতদিন সময় লাগে ডেলিভারিতে, সেটা আমাদের জানতে হবে। তাহলে রিঅর্ডার পয়েন্ট বের করার জন্য আমাদের এই ফর্মুলা ইউজ করতে পারি। রিঅর্ডার পয়েন্ট ইকুয়াল টু লিড টাইম ইনটু অ্যাভারেজ ইউজ প্লাস সেফটি স্টক। মনে করো আমরা বললাম যে ডেলিভারির জন্য দরকার হয় 3 দিন, আচ্ছা তাহলে লিড টাইম হলো 3 ডেজ। অ্যাভারেজ ইউজ বলতে পার ডে কত ইউনিট হয়, আচ্ছা পার ডে ধরে নিলাম আমাদের 5 ইউনিট, তাহলে 5 ইউনিট হলে 3 দিনে লিড টাইম 3 দিন, 5 ইউনিট করে 15 ইউনিট। আর সেফটি হাতে আরো কিছু ধরলাম 2 ইউনিট, তাহলে টোটাল 17 ইউনিট। এই 17 ইউনিট যখনই আমার হাতে থাকবে তখনই আমি এই অর্ডার প্লেস করব। কারণ কি? কারণ ওর তো ডেলিভারি দিতে লাগবে 3 দিন, এই জন্য 3 দিনে আমার কি হবে, পুরোটা শেষ হয়ে যাবে, তার মধ্যে নতুন ডেলিভারি চলে আসবে। সেই কারণে রিঅর্ডার পয়েন্ট ইজ দ্য লিড টাইম ইনটু অ্যাভারেজ ইউজ প্লাস সেফটি স্টক। সেফটি স্টক মানে হাতে একটু বেশি ধরা, কারণ যদি কোনো কারণে একদিন ডেলিভারি ফেল করে সেক্ষেত্রে তো আমি বিপদে পড়ে যাবো, এই জন্য একটু বেশি ধরলাম, ওই বেশি পরিমাণটা হলো সেফটি স্টক। আর বেশি কিছু পড়বো না, বললে শর্ট করে দিতে, এই জন্য শর্ট করে দিলাম।
যতটুকু পড়েছি ডেফিনিশন, তারপরে কম্পোনেন্টস, নিড ফর ইনভেন্টরি, অবজেক্টিভ, দেন ইফেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্ট, আর হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কি আর রিঅর্ডার পয়েন্ট কি। বুঝছো? জি স্যার। জি স্যার। স্যার আজকেই ক্লাস শেষ করে দিবেন? আজকে শেষ, এরপরে আমরা রিভিউ কোনো সমস্যা সেগুলি থাকলে আলাপ করব। জি স্যার। অ্যাসাইনমেন্ট নিয়ে যদি এর মধ্যে কিছু কাজ করো, কোনো সমস্যা থাকলে সেটাও বলবে। তার মানে একটা সুযোগ রাখলাম আমরা ফর রিভিউইং অ্যান্ড প্রবলেম সলভিং। আর কারো যদি কোনো প্রবলেম সলভ মানে না থাকে তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, প্রবলেম বেশি থাকলে সময় বেশি লাগবে ক্লাস শেষ হতে, পরের ক্লাস। এবারে বলো তোমাদের কোশ্চেন, কমেন্ট, শেয়ারিং, যা যা বলতে চাও বলো। স্যার আপনি বলছিলেন যে আপনার কাছে যে 30 মার্কস ওটা আমাদেরকে জানাবেন। আচ্ছা, দেখি কালকে প্রিপেয়ার করতে পারলে ইনশাল্লাহ। তোমাদের সাথে তো আসলে পুরো সেমিস্টারই গেল অনলাইনে, তোমাদের সাথে ফেস টু ফেস দেখা হলো না একদিনও, যদিও হয়তো আগে হয়তো দেখা হয়েছে, ক্লাসে আর দেখা হয়নি। তোমাদের সাথে আমার তো এমনিতে এর আগে কখনো ক্লাস হচ্ছিল না, তাই না? জি স্যার। জি স্যার যার ছিল কারণে না। এটাই ফার্স্ট ক্লাস ছিল, ফার্স্ট এটাই ক্লাস, last। আবার জি স্যার। সেটা অনলাইনে। তার মানে ফেস টু ফেস দেখার সুযোগ হয়নি। জি স্যার। অন্যান্য স্যাররা যারা ক্লাস নিচ্ছে এই সেমিস্টার সবাই কি আগে পেয়েছো? স্যার শুধু ম্যামকে পাইছি, 3টা স্যারই আমাদের জন্য নিউ। আচ্ছা, ম্যাম স্যাররা সবাই আর কি ফার্স্ট টাইম। জি যাই হোক, এরপরে সামনাসামনি দেখলে তোমরা চিনবে কিনা জানি না। স্যার চিনবো। স্যার আপনারা আমাদের চিনবেন না। ভুলেও যাইতে পারো। স্যার আপনি আমরা আমাদেরকে চিনবেন না। না চেনার সুযোগ আছে, কারণ হলো তোমাদের তো অনলাইনেই তো দেখতে পাইনি। অনলাইনে তো আমি তো আমাকে দেখেছি প্রতিদিনই, তোমাদের সবাইকে তো দেখিনি। যাদেরকে রেগুলার দেখেছি তাদেরকে চিনবো হয়তো, ভাইবার সময় দু একজনকে দেখেছি, সেটা হয়তো চিনবো, এই আর কি। তো যাই হোক, এটি একটি আমাদের ইয়ে থাকলো আর কি, মানে ইট ইজ দ্য নেগেটিভ সাইড অফ অনলাইন ক্লাস, যে মনে হয় সামনাসামনি ক্লাস নিলে আরো ইন্টিমেসি হয়, আরো টিচারের সাথে ইন্টারাকশন ভালো হয়, আরো ক্লোজ রিলেশন তৈরি হয়, আন্ডারস্ট্যান্ডিং লার্নিং আরো বেশি হয়। এখানে তো আমাদের পড়াশোনা ঘাটতি, আমরা চেষ্টা করেছি যতটা দেয়ার। তো তোমরা হয়তো কোশ্চেন কম করেছো, ইন্টারাকশন কম করেছো, আমি চেষ্টা করেছি না বুঝলে জিজ্ঞেস করার, প্রতিটি টপিকই চেষ্টা করি শেষ করে তোমাদেরকে জিজ্ঞেস করতে যে বুঝছো কিনা, কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন না করলে আমি ধরে নেই যে এভরিথিং ইজ আন্ডারস্ট্যান্ডেবল টু ইউ, সবাই বুঝতে পেরেছো, সেইটাই আমি ধরে নিই আর কি। আর অনলাইনের আবার একটি সুবিধাও হলো যে ক্লাস মিস করার সুযোগ থাকে না, কারণ ভিডিওগুলি তো আছেই, কেউ বলতে পারবে না যে স্যার ওই ক্লাসটা আমি ছিলাম না, আমি জানি না। না থাকলেও তো তুমি ভিডিওটা রিভিউ করতে পারো, দেখতে পারো যে কি কি আলাপ হয়েছে, কি কি করা হয়েছে, এই আর কি। তো তোমাদের সাথে আমার সাথে যাদের ইন্টার্নশিপ করবে তাদের সাথে হয়তো আবারও দেখা হবে, আবারও কথা হবে, যে ইন্টার্নশিপের অন্তত 2-3 জন তো থাকবে তোমাদের মধ্য থেকে, কে থাকবে জানি না। তো তাদের সাথে তো আবারও আরেকটা সেমিস্টার কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। অনলাইনে স্যার? এটা অনলাইন হতে পারে, ক্যাম্পাসে আসলেও হতে পারে। কেউ যদি ক্যাম্পাসে আসতে না চায় অনলাইনে, ক্যাম্পাসে আসলে তো আমরা মাঝে মধ্যে যাই, তখন টিচারের সাথে কথা বলে ওই সময় যদি তুমি আসো, মানে ইন্টার্নশিপের স্টুডেন্ট আসে, সেক্ষেত্রে দেখা হয়।
এই আর কি। তো আর একটা বিষয় হলো তোমাদের সাথে ক্লাস না থাকলেও তোমাদের সাথে তো রিলেশন থাকবে। ফেসবুকে সবাই আছে না আমার সাথে? জি স্যার। জি স্যার। আচ্ছা মনে হয়, তাই না? ফেসবুক ফ্রেন্ড না সবাই? না স্যার। স্যার আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম স্যার অ্যাকসেপ্ট করেনি মনে হয়। করেছে তো। কোন তুমি? আমার তো ওই হাসান নাম লেখা ফেসবুকে, কোথায় পাঠিয়েছো তুমি? স্যার আমি পাঠিয়েছিলাম ওনাকে। ফেসবুকে হাসান নাম লেখা দেখো। আমি তো যে কেউ করলেই আমি এখানে অ্যাপ্রুভ করে দিই, আমার নজরে হয়তো আসে নাই। তো সেটি হলো বিষয় যে তোমাদের সাথে আরো ভবিষ্যতে আবারও দেখা হবে। যারা এমবিএ করবে এখানে, তাদের সাথে আমাদের এমবিএ ক্লাসে আবারও দেখা হবে। তো ততদিন হয়তো ইউনিভার্সিটি ওপেন হয়ে যাবে, যতটুকু অপূর্ণতা রয়ে গেল ততটুকু এমবিএ ক্লাসে পূর্ণ হবে ইনশাআল্লাহ। জি স্যার। তো সেই প্রত্যাশাও থাকলো, দাবিও থাকলো আবারও দেখা হওয়ার। তো তোমাদের জন্য দোয়া থাকলো। আর আগামী ক্লাস তো আগামীকাল আবার দেখা হবে। আর যেটি বলেছে মার্কসের বিষয় আমি দেখি চেষ্টা করবো আর কি দেওয়ার। আর কোনো বিষয় আছে তোমাদের শেয়ার করার থাকলে কোশ্চেন কমেন্ট বলতে পারো। স্যার ভাইবা একটু ইজি কোশ্চেন করেন। স্যার অ্যাসাইনমেন্টের মার্কস স্যার, যেহেতু স্যার এবার আমাদের অনেক ভেঙে ভেঙে মার্কস আসতেছে, দেখা যায় যে সবারই তেমন একটা ভালো মার্কস আসে নাই, তো স্যার একটু এদিকে কনসিডার করুন। জি স্যার 20 মার্কসের অ্যাসাইনমেন্ট। জি 20 মার্ক অ্যাসাইনমেন্ট তো ইম্পর্ট্যান্ট, তো ভাইভাতে ভালো করলে সাথে অ্যাসাইনমেন্টও ভালো করতে হবে। জি স্যার। এই আর কি। তো এই জন্য গুরুত্ব দিয়েই করো তোমরা। জি স্যার। আর যদি অ্যাসাইনমেন্ট তো বলে দিয়েছি যে এখানে শুধু ওই রেশিওগুলি ক্যালকুলেট করে বের করে দিলেই হবে না, এর সাথে কিন্তু কিছু ডিসকাশনও করতে হবে। লিকুইডিটি, প্রফিটেবিলিটি, রিলেশনশিপ, এই থিওরিটিক্যাল কিছু বিষয় এগুলিও বলবে। কোম্পানি সম্পর্কে অন্তত 1 পেজের বলবে, তো এগুলি যাতে থাকে। ওকে। জি স্যার। আর কোনো বিষয়? না স্যার। না স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু